সবাইকে ড্রিভেনে স্বাগতম। আজকে এপিসোডটা আমি বাংলায় পরিবেশন করার চেষ্টা করব, কারণ আপনারা আমাকে অনেক গালাগালি করেন কমেন্ট সেকশনে যে বাংলায় কেন এপিসোড হয় না, বাংলিশ কেন বলি। এই ইস্যুতে আমি একবার লাইভেও এসেছি এবং লাইভে মানুষ বলেছে বাংলা ইংলিশ মিলিয়ে করতে, বাট জাস্ট এই এপিসোডটার জন্য আমি পুরোটা বাংলায় করব। ড্রিভেনের বৈশিষ্ট্য কি? ড্রিভেনে আমরা কোনো বায়াসড রিভিউ দেই না। হাভাল ব্র্যান্ডটার সাথে আমি অনেক আগে থেকে সংশ্লিষ্ট। ইন্ডিপেন্ডেন্ট টিভির আইড্রাইভ প্রোগ্রাম থেকে হাভালের গাড়ি আমি রিভিউ করে আসছি এবং প্রথম দেখায় হাভালের সব গাড়িকে মানুষ বলতো হয়তো আউডির কপি, না তো টয়োটার কপি, H9 তো পুরো প্রাডোর কপি, কারণ প্রাডোর ডিজাইনার ছিল। বাট হাভাল ওই জায়গা থেকে অনেকটা উঠে আসছে তাদের এই নতুন ডিজাইন ফিলোসফির বাংলা আমি জানি না। তারা নিজের একটা আইডেন্টিটি, মানে নিজের একটা পরিচয় তৈরি করেছে, যেখানে এটা দেখলেই মনে হয় হাভাল, মনে হয় না অন্য কোনো ব্র্যান্ডের কপি। যদি আমার সাথে সহমত হন তাহলে ভিডিওতে একটা লাইক দিন এখনই। গাড়ি কেনার প্রথম বৈশিষ্ট্যটা কি? আমাদের কেন গাড়ি কিনতে ইচ্ছা করে? এক সময় আমাদের চয়েস ছিল না, তখন আমরা যেই গাড়ি পেতাম সেটাই কিনতাম। বাট এখন আমাদের অনেক চয়েস, ব্র্যান্ড নিউ বলেন, ইউরোপিয়ান বলেন, জাপানিজ বলেন, চাইনিজ বলেন, মার্কেটে অনেক ব্র্যান্ডের গাড়ি। এবং প্রথম দেখায় যদি আপনার কোনো গাড়ি ভালো না লাগে, এখন কিন্তু মানুষ গাড়িটা কিনে না। ফ্রম দ্য গেট গো এই গাড়িটা দেখতে সুন্দর হওয়ার পিছনে কারণ কি? আগে হাভালের ডিজাইনাররা ছিল একটু ইউরোপিয়ান কপি পেস্ট, কিন্তু এখন তাদের নিজেদের একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে। এবং এটা আসছে কিভাবে? ওরা সব দেশের ভালো ডিজাইনার, সব ব্র্যান্ডের, মার্সিডিস, পোর্শা, বেন্টলি, এদের থেকে ডিজাইনার নিয়ে আসছে টু ডিজাইন দিস বিউটিফুল মেশিন। প্রথম দেখায় ভালো লাগে। এইটার যে ফাংশনাল স্টেটমেন্ট গ্রিলটা আছে, এটা কিন্তু পিছনে ইন্টারকুলার আছে, রেডিয়েটর আছে এবং এসির কন্ডেন্সার আছে। এটা কিন্তু দেখতে সুন্দর হলেও ফাংশনাল। আমরা যদি নিচের দিকে আসি, এখানে কোনো অফরোড চিহ্ন রাখেনি, বিকজ দিস কার এরা অফরোডের চিন্তা করেনি। এই যে সাইডে সুপিং ডে টাইম রানিং লাইটস, মানে একদম নিচের বাম্পার পর্যন্ত, এবং এই মাঝখানের স্ট্রাইপটা উইথ এলইডি ভিশন হেডলাইটস, টপ নচ জিনিস, লো বিম, হাই বিম, সব কিছুতে এলইডি। আর আমরা বাঙালিরা একটু ঝাঁকানাকা ঝিলকিমিলকি জিনিস পছন্দ করি, সো এটা কিন্তু একদম পারফেক্ট। ইয়াং জেনারেশন আবার এটা ম্যাট ব্ল্যাক করে নিতে পারে ছেলে, বাট ওভারঅল অ্যাম্বিয়েন্স পুরা গাড়ির, মানে ভাবমূর্তিটা কিন্তু অনেক সুন্দর। বনেট সিম্পল রেখেছে, জাস্ট দুইটা স্কাউট আছে দুই সাইডে এবং মাঝখানে এইটা। এই এয়ারভেন্টটা একটুটা হলেও ফাংশনাল, কারণ এখানে এয়ার ইনলেটের পাইপটা যায়, পাইপটা যে টার্বোটা কুল করে, যেটা একদম ইঞ্জিনের পিছে, যেটাতে আমরা পরে আসছি। যদি আমরা সাইডে চলে আসি, সাইডের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু সাইডে হাম্প কেন? যাতে বেশি স্পেস থাকে গাড়িতে। সেকেন্ডলি, সেফটি ফিচার বা সেফটি রেটিং বাড়ানোর জন্য। একটা জিনিস বলবো, চাইনিজ গাড়ি কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের টায়ার, কুমহো। কেন? কারণ চাইনিজরা এখনো ভালো টায়ার টেকনোলজি ডেভেলপ করতে পারেনি, কিন্তু হাভাল ওইটা ওভারসি করে তারা কোরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টায়ার ম্যানুফ্যাকচারার থেকে টায়ার এই গাড়িতে বসিয়েছে। এটা কুমহো সোলাস টায়ার, অল সিজন রোডওয়ার্দি টায়ার্স, এবং এই টায়ারটা ইঞ্জিনিয়ার ইন কোরিয়া টায়ারের বডিতে লেখা, কিন্তু টায়ারের বডিতে আবার এটাও লেখা মেড ইন চায়না, কারণ চাইনিজ গাড়িতে তারা চাইনিজ প্রোডাকশন টায়ারই লাগাবে। সাইডের যে বিল্ড কোয়ালিটি, যে ভিতরের হুইল ওয়েলগুলা ভেরি নাইসলি প্লেস, সামনে পিছনে, এবং কোনো বেয়ার বডি দেখা যায় না গাড়িতে। এই ডোর গার্ডগুলো একটা নাইস টাচ, নিকেল রেখে, সব কিছুর সাথে নিকেলের মিল আছে। উইন্ডো সিল, এই ডোর গার্ড এবং এই ফ্রেম প্যানেলটা, গাড়ির উইন্ডোগুলো বড়, তাহলে ভিতরে বসে ক্লস্ট্রোফোবিক মনে হবে না। এবং মিররগুলো এই সাইডে, দরজায় প্লেস করা না, কিন্তু দরজার উপরে প্লেস করা। এইটা কিন্তু অ্যারোডাইনামিক্যালি এফিশিয়েন্ট হওয়ার জন্যই করা, যদিও আমি গাড়িতে কোনো ভর্টেক্স জেনারেটর দেখতে পাচ্ছি না। একটা বড় প্যানোরামিক রুফ আছে, প্যানোরামিক রুফ, একটা 34 লাখ টাকার গাড়িতে। পিছের ডিজাইনটা যদি আমি আসি, একটু X90-ish লাগে, কারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা আমেরিকান ফিলোসফিতে ডিজাইন করা, বাট ওভারঅল দেখতে
ভালো। এখানে একটা ডিফিউজার আছে, দিস ইজ অ্যাবসলিউটলি নন ফাংশনাল, এটা জাস্ট লুকসের জন্য, কিন্তু কোনো ফেক এক্সস্টিভ তারা রাখেনি, যেটা একটা নাইস পার্ট। এখানেও নিকেলের গার্নিশ রেখেছে, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা পুরোটা অ্যাকসেন্চুয়েট করার জন্য। পার্ক এসি সেন্সর দেখতে পাচ্ছেন, ব্যাক ক্যামেরা আছে এবং এই গাড়িতে ওয়ার্ল্ড ক্লাস সারাউন্ড ক্যামেরা আছে। বুটটা অটোমেটিক না, আমি একটু বেশি এক্সপেক্ট করছিলাম। বুটটা ম্যানুয়াল বাট ভেরি নাইস। এই টনিউ কাভারটা যে কি ইম্পর্টেন্ট ইন আ হ্যাচব্যাক অর এসইউভি, এখানে টিস্যু বক্স, অফিসের ফাইল, অনেক কিছু রাখা যায়। তো ওই হিসাবে এটা খুবই খুবই এফেক্টিভ। বিল কোয়ালিটি ভালো। এখানে আমি একটা জিনিস আপনাদের বলবো, গ্লোরিতে যখন আমরা ট্রাঙ্ক খুলি তখন এই জায়গাটা বেয়ার থাকে, বাট এখানে তারা একটা প্লাস্টিকের শিল দিয়েছে, মানে এই জায়গাটা বেয়ার রাখেনি। যদিও অনেক ছোট একটা জিনিস বাট নাইস, মানে বোঝা যায় যে গাড়িটা ওয়েল ইঞ্জিনিয়ার্ড। একদম বায়াস্ত হতে চাচ্ছি না, বাট মানে হাওয়ালের প্রবলেম আমার নিট পিক খুঁটে খুঁটে বের করতে হচ্ছে। টায়ার সাইজ হচ্ছে 255, 55 R18, লোড রেটিংটা হাই 98 এবং স্পিড রেটিংও মোটামুটি ভালো, স্পিড রেটিং হচ্ছে ভি। টায়ার নিয়ে আপনারা অনেক রিসার্চ করতে পারেন, টায়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আ কার। এই গাড়িতে 4 ডিস্ক ব্রেক সামনে এবং পিছে, অ্যাজ এভিডেন্ট ফ্রম আওয়ার ভিডিও। কিলেস এন্ট্রি এবং ফ্যাক্টরি অ্যালার্ম সিস্টেম আছে গাড়িতে। লেটস চেক আউট দ্য ইঞ্জিন। ডাবল ওভারহেড ক্যাব, ভিভিটিআই ইঞ্জিন, অনেক সিম্পল টেকনোলজি। 2001 থেকে টয়োটা করোলাতে আসতেছে, জাপানিজ ডোমেস্টিক মডেল ভার্সনগুলোতে। এবং এই সিম্পল টেকনোলজির লো কম্প্রেশনের ইঞ্জিনের সাথে দে হ্যাভ অ্যাটাচড আ টার্বো। এখানে এই জিনিসপত্র ইন্টারেস্টিং হয়। 15 সিসি থেকে আমরা পাচ্ছি 148 হর্স পাওয়ার এবং 220 নিউটন মিটার অফ টর্ক। বিশ্বাস করেন এটা যথেষ্ট এই গাড়ি জোরে চালানোর জন্য, আস্তে চালানোর জন্য, সব কিছু করার জন্য। আন্ডার পাওয়ার্ড এই গাড়িতে একদমই ফিল করবেন না। টার্বো ল্যাগ, এটা আমরা ড্রাইভার সময় বলবো টার্বো ল্যাগটা নিয়ে। এখানে আপনারা বসের ইসিউ দেখতে পাচ্ছেন, উইচ ইজ নাইস। আর টার্বোটা পিছনে বসা, তো এই কারণে একটা হিট শিল্ড দেওয়া ইঞ্জিনের পিছনে। টার্বোটা হচ্ছে বর্গ ওয়ার্নারের ভালো টার্বো। বর্গ ওয়ার্নার ইজ দ্য বিগ ব্র্যান্ড, অনেক আগে থেকে টার্বো বানাচ্ছে এবং বসও একটা বড় কোম্পানি, মানে ওদের ইনহাউস ওরা যা না করতে পারছে ওরা বড় বড় ব্র্যান্ড থেকে জিনিসগুলো নিচ্ছে। 29 লাখ টাকা এই গাড়ির স্টার্টিং প্রাইস। এবং এই গাড়িতে ডিসিটি আসে, ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। এবং এখন অনেক গাড়িতেই আসে, আপনি হন্ডা ভেজেলেও ডিসিটি আছে, হন্ডা গ্রেসেও আছে, এমজিতেও আছে, গ্লোরিতেও আছে। কিন্তু ডিফারেন্স কি, এইটার ডিসিটি হচ্ছে ওয়েট ক্লাচ, মানে এরর বা প্রবলেম হওয়ার চান্সেস কম। ওয়েট ক্লাচ গিয়ারবক্স টেকনোলজি বেটার দেন দ্য ড্রাই ক্লাচ, স্পেশালি আমাদের কান্ট্রির এনভায়রনমেন্টের জন্য। অল ইন অল ইটস এ ভেরি সিম্পল ইঞ্জিন বে। একটা জিনিস আমি বলবো, সামনে হচ্ছে একটা বার দেওয়া বেটার হ্যান্ডলিংয়ের জন্য, পুরো শ্যাসির রিজিডিটিটা ভালো রাখার জন্য উইথাউট কম্প্রোমাইজিং কমফর্ট। এবং গাড়ির নিচে আরেকটা টর্শন বার দেওয়া, মানে সোয়ে বার বলি আমরা, ফর অ্যাডিশনাল হ্যান্ডলিং বেনিফিটস। যদিও ইঞ্জিনটা সেন্ট্রালি প্লেসড, বাট এই দুইটা বারের কারণে ড্রাইভিং প্লেজার একটু হলেও অ্যাকসেন্চুয়েট করবে। এটার বাংলা হচ্ছে একটু হলেও ভালো লাগবে। ওকে, ইন্টেরিয়র দেখি। যেসব জিনিস আমি বলতে ভুলে গিয়েছি সেগুলো হচ্ছে 360 ক্যামেরা আছে গাড়িতে, সো এই লুকিং গ্লাস চুরি হলে অনেক দামি হবে। সামনের বনেটের এই পার্টগুলো একটু ফোলানো, উপরের দিকে করা। কেন? কারণ যেহেতু এটা একটা ফ্ল্যাট ডিজাইন, সামনে ডানে এবং বামে যাতে বুঝতে ইজি হয় গাড়িটা কতটুক জায়গা আছে দুই সাইডে, এটার জন্য একটু বাড়ানো এবং ফোলানো। একটা বড় সাইজের এসইউভিতে রেইন শেড খুবই দরকার। এই গাড়িতে রেইন শেড মিসিং, ম্যাক্সিমাম ব্র্যান্ড নিউ গাড়িতে মিসিং। এটা একটা জেডিএম গাড়ির ফিচার, থাকলে ভালো হতো। এই বনেট দিয়ে আপনারা বডি বিল্ডিং করতে পারবেন, সো গায়ে যাতে শক্তি থাকে যে এই বনেট খুলবেন। অনেক হেভি স্টিল ইউজ করেছে, এটা ইম্প্যাক্টের সময় খুব কাজে দিবে। এবং একটা জিনিস যেটা গাড়িতে নেই হচ্ছে নিচের ইঞ্জিন কাভারটা। এটা বাংলাদেশের জন্য জরুরি, কিন্তু এখন অনেক ব্র্যান্ড নিউ গাড়িতে এটা আসে না, নিচের ইঞ্জিন কাভারটা। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ পানি, ধুলা এবং সব কিছু থাকলে ভালো হতো। আরেকটা জিনিস যেটা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে গাড়ির দেখছেন সেন্সর কত ভালো কাজ করে, মানে বৃষ্টি যদি পড়ে। অটো সেন্সিং রেইন ওয়াইপার্স, সো এটা হচ্ছে অটো সেন্সিং রেইন ওয়াইপার একটা সেন্সর। আর এইখানে হচ্ছে গাড়ির ইভেন্ট ডেটা রেকর্ডিং, মানে যদি কোনো বড় ইম্প্যাক্ট হয় বা গাড়িতে কোনো অ্যাবনর্মালিটি ফেস করে, এইটা ক্যামেরাটা দিয়ে রেকর্ড করে। উই আর নট শিওর ইফ ইটস ডিভিআর,
আরও কিছু জিনিস যেটা মিস করেছি সেটা হচ্ছে শার্কফিন অ্যান্টেনায় গাড়ির রেডিও অ্যান্টেনা। শার্কফিনটা ফাংশনাল, পিছে ওয়াইপার আছে এবং উইন্ডোজগুলো টিন্টেড পিছের এবং পিছের গ্লাসের, মানে জেনুইন ব্ল্যাক গ্লাস। এই প্রাইভেসি গ্লাসটা আমাদের দেশে খুবই দরকার। হাভালের সোহাগ ভাই বলেছে এটা হচ্ছে বডি প্রোটেকশন, কিন্তু এটা আসলে রুফ র্যাক। এখানে সাইকেল অথবা হেভি লাগেজ একটা ট্রে বসিয়ে অথবা হেভি ইকুইপমেন্ট, কেন যারা বিদেশ থাকেন, বাংলাদেশের পার্সপেক্টিভে সাইকেল এবং লাগেজ এটা করতে পারে। স্পেয়ার হুইল বাংলাদেশের জন্য খুবই দরকার, কারণ রান ফ্ল্যাট হোক আর যাই হোক, টায়ার সিলেন্ট কিট হোক, কোনো কাজে দেয় না। আর আজকে আমরা ব্যাক ডালার স্পেস চেক করার জন্য আমি ঢুকবো না, অনেককে ঢুকবো। আসো না ব্রো, প্লিজ, ইজিলি চলে যাও, শুয়ে পড়ো। যদি ওর মতো একজনকে কিডন্যাপ করতে চান, there you go. রেয়ার ফগ লাইট, এটা কাজে দেয় যখন আপনারা গাড়িটা ব্যাক করবেন এবং লাইট কম থাকে কোনো এরিয়ায়, ওই ভুতুরে ফার্ম হাউস বা ওই ভুতুরে রিসর্ট, ওইসব জায়গায় এটা অনেক কাজে দেবে। ব্যাক করার সময় ভূতের চেহারাটা ফ্রেশ দেখতে পারবেন, সরি উজ্জ্বল দেখতে পারবেন। একটা গাড়ির ভিতরে বসলে যদি আপনার ভালো না লাগে ইন্টেরিয়ার, তাহলে গাড়িটা কিনাই ব্যর্থ। এবং আমি বলবো এটার ইন্টেরিয়ার আসলেই অত্যাধুনিক। পুশ স্টার্ট বাটনটা একদম চোখের দেখা যায়, মানে কোনো লুকানো জায়গা নেই, কিছুর পিছে লুকিয়ে নেই। কিন্তু ইন্ডিকেটারগুলো লুকানো স্টিয়ারিং এর পিছনে, বাট আমরা তো সবাই জানি ইন্ডিকেটার কই থাকে। গাড়ির এসি বাটন, এসির ফিচার সব স্ক্রিনে, বাট এসিটা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। একটু তারা ঠিক রেখেছে। এইখানে গাড়ির সব কিছু দেখা যাচ্ছে ইনফোটেইনমেন্টের। ফোন কানেক্ট করলে মেসেজিং, ভেহিকল সেটিং, ইমেজ, ভিডিওস সব কিছুই দেখা যায়। এখন এসিটা অন করলাম আর গাড়ির মিডিয়াগুলো সব এইখানে নিচে থেকে উপরে দিতে হয়, এইখানে যে সব কিছু করতে পারবেন। হোম বাটনে দিলে এই লেআউটটা চলে আসে এবং সাইড থেকে টান দিলে আপনারা সিট হিটিং, প্যাসেঞ্জার সিট হিটিং, অডিও এবং ওয়্যারলেস চার্জিং যেটা এখানে আছে, ওয়্যারলেস চার্জিং অন করে আপনারা ফোন চার্জ দিতে পারবেন। বাট এটা সাইড থেকে টেনে আনাটা একটু ডিফিকাল্ট। এটা আমার ছোট কমপ্লেন যেটা আমি খুঁটিয়ে বের করেছি। এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইন্টেরিয়ারে অনেকটা অ্যাস্থেটিক, যেটা বাংলায় বলে নান্দনিক, এটা আপনারাও জানতেন না। তো এই জিনিসটা আমার কাছে অনেক অ্যাট্রাকটিভ একটা ফ্যাক্টর। আমি হাভালের পা চাচ্ছি না পেইড রিভিউ হলেও, শোরুমে এসে গাড়িটা দেখে যান, গাড়িটা আসলেই ভালো। হাভালের মালিক আর আমার রীতিমতো ঝগড়া হয়, গাড়ির একটা ছোট খুঁত ধরলে বলে না ভাই আমার জিনিস ভালো, আপনি বানিয়ে বলছেন। আমি বানিয়ে বলছি না, আমি অ্যাকচুয়াল রিভিউ বলছি। একটা ড্রব্যাক হচ্ছে এই স্টিয়ারিংটা টেলিস্কোপিক না, এটা সামনে বা পিছে যায় না, খালি উপর নিচ হয়। এটা ডেফিনেটলি ওদের একটা ডিজাইন ওভারসাইট। এবং এইখানে রুম লাইট একসাথে দুইটা অন হয়, ইন্ডিভিজুয়ালি অন করা যায় না, এটাও একটা ডিজাইন ওভারসাইট। এখানে ভ্যানিটি মিরর আছে উইথ লাইটস এবং এখানেও ভ্যানিটি মিরর আছে উইথ লাইটস। সানগ্লাস হোল্ডার তো আছেই। এবং ইন্টেরিয়রের যে ডিজাইনটা, এটা মাল্টি ফ্লোয়িং এবং সব ভালো মেটেরিয়াল ইউজ করেছে। চিপ প্লাস্টিক তো উপরের কোথাও দেখা যায় না কোনো অংশে, কিন্তু এইখানে এবং সাইডে দেখা যায়। কিন্তু একটা 29 লাখ টাকার গাড়িতে যদি আপনি একটু চিপ প্লাস্টিক না পান ভাই, তাহলে আপনি একজন নবাব, আপনি এই গাড়ি কিনে নিন না। প্যানোরামিক রুফ আছে, যেটা এই গাড়িতে এক্সপেকটেশনের বাইরে প্যানোরামিক রুফ থাকা, কিন্তু এটা চাইনিজ গাড়ি মোটামুটি সবগুলাতেই আছে এই প্রাইস রেঞ্জে। সো ওইভাবে আবার এক্সপেকটেশনে থাকার মতো। কাপ হোল্ডার আছে, ফোন রাখার জায়গা তো দুটো আছে এবং সাইডে ভিজিটিং কার্ড হোল্ডারের জায়গা আছে। অটোমেটিক পার্ক এবং ইলেকট্রনিক পার্ক অ্যাসিস্ট আছে গাড়িতে। এইখানে আরেকটা স্টোরেজ স্পেস আছে, আর সামনের সিটগুলা বেশ কমফোর্টেবল এবং পাওয়ার সিট।
পাওয়ার অ্যাডজাস্টেবল সিটস, এই গাড়িতে পাওয়ার অ্যাডজাস্টেবল সিটস, এবং হেডলাইটের বিমগুলো উপর নিচ করা যায়, হেডলাইট লেভেল অ্যাডজাস্টার আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, ইলেকট্রনিক ব্রেক অ্যাসিস্ট আছে, লেন ডিপার্চার অ্যাসিস্ট আছে, পিছনে রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট আছে, অটো সিটি ট্রাফিক ব্রেক অ্যাসিস্ট আছে, হেডস আপ ডিসপ্লে আছে, যত কিছু চান মোটামুটি এই প্রাইস রেঞ্জের সব কিছু আছে যেটা অন্য গাড়িতে নেই। সব কিছু থাকা একদিকে ভালো, আরেকদিকে খারাপ হচ্ছে নষ্ট হতে পারে, কারণ অনেক সেন্সর, কিন্তু নষ্ট হলে হাভালের 3 বছর ওয়ারেন্টি আছে, যেটা ভেরি নাইস। ওই সাইডের সিট কি পাওয়ার? তো ড্রাইভিং সাইডের সিটটা পাওয়ার, বাট প্যাসেঞ্জার সাইডের সিটটা ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল। সব আন্ডা, সব ডিম একটা বাস্কেটে কখনোই থাকে না, তো হাভালও সব ডিম একটা বাস্কেটে দিবে না, মানে একই গাড়ির ভিতরে সব কিছু দিবে না। এখানে একটা স্টোরেজ স্পেস আছে যেটা অ্যাম্পল সাইজের, সামনে এতটুকুই বলার, খুব একটা আর কিছু বলার নেই, যে স্পিকারের ডিজাইনটা খুবই নাইস। এবং এইখান থেকে আপনারা মিররটা হচ্ছে অটোমেটিক, 4টা মিররই অটো আপ ডাউন হয় সামনে এবং পিছনে, তো এটা আগে হাভাল মডেলগুলোতে ছিল না। দ্যাটস অ্যাবাউট ইট। পিছিয়ে যেয়ে দেখি কি অবস্থা। এইখানে একটা স্টোরেজ স্পেস আছে, এই জিনিসটা তারা খুব বুদ্ধি দিয়ে ব্যবস্থা করে গাড়িটাতে বসিয়েছে। এইখানে একটা স্টোরেজ স্পেস আছে, যেটা মানে হ্যালো, গাড়িতে যত স্টোরেজ স্পেস তত ভালো, সো আমাদের জন্য ভালো। এই গাড়ির গিয়ার নবটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা একটু ব্যতিক্রম অন্য জিনিস থেকে, অন্য গাড়ি থেকে। এবং এই গাড়ির 360 ক্যামেরা হচ্ছে ক্লাস লিডিং, মানে সর্বশ্রেষ্ঠ এই শ্রেণীর গাড়িতে। ওয়াও। বেটা পিছে বসে প্রথম ফিলিংটা হচ্ছে অনেক রুমি, কারণ হেডরুমে জায়গা আছে, সামনে এটা আমার ড্রাইভিং পজিশন ছিল, এখানে জায়গা আছে এবং গ্রুভ করা আছে ফর অ্যাডিশনাল কমফোর্ট। এটা উঠানো নামানো যায়, সো যদি আপনি জ্বালাতে হয় ড্রাইভারকে, এখানে জ্বালাতে পারবেন। নামিয়ে রাখি যেহেতু সামনে কেউ বসা নেই। আমি যে ড্রাইভিং সিটিং পজিশন, এটা হচ্ছে অ্যাম্পল, আমি কমফোর্টেবলি বসে আছি, আমার পায়ের নিচে গ্যাপ এবং পিছনে হালকা রিক্লাইন করা, এটা ফিক্সড রিক্লাইন করা, এর থেকে বেশি আগানো পিছানো যাবে না। এখানে আর্মরেস্টে কাপ হোল্ডার আছে যেখানে আমি ফোন রেখেছি, ট্রান্সমিশন টানেল বলতে কিছু নেই, সো 3 জন আরামসে বসা যাবে, মানে আরামসে। এখানে এই গ্লাসটা পুরো নামে না, এটা আমার ছোট কমপ্লেন, যে হাতটা একটু চেকানো যায় না। প্যানোরামিক রুফ দিয়ে বাইরে দেখা যায়, ভিজিবিলিটি খুবই ভালো, এবং অ্যাজ আ প্যাসেঞ্জার আমি পিছে থেকে সামনের ভিউটা অনেক ভালো পাচ্ছি, খুব একটা খারাপ পাচ্ছি না, এবং পিছনেও এয়ারব্যাগ আছে, তো ওভাবে আমি সেফ। এখানে চাইল্ড সিট বসানোর জন্য পয়েন্টস আছে ভিতরে হিডেন ভাবে, আর পিছে স্পিকারে হাভাল লেখা, এটা আমার কাছে রিডান্ডেন্ট লাগে, মানে সব জায়গায় তো হাভাল লেখার দরকার নেই। সো ওভারঅল এখানে একটা বটল হোল্ডার আছে, সব কিছু মিলে পিছে ভালো, এসি ভেন্ট আছে এবং ফোন চার্জ করার জন্য 2টা স্লট আছে এখানে, এবং ছোট একটা স্টোরেজ স্পেস তারা এখানেও দিয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু কিপ সামথিং হিডেন, যেমন আমার আইফোনটা, আই ওয়ান্ট টু কিপ ইট হিডেন, স্টার্টিং অফ এই গাড়িটা তো আমি অলরেডি বলেছি, ইটস প্রবাবলি দ্য বেস্ট ইন ইটস ক্লাস, ভ্যালু ফর মানি, ইকুইপমেন্ট ওয়াইজ, সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। কিছু অত্যাধুনিক ফিচার আছে এই গাড়িতে, যেমন লেন কিপ অ্যাসিস্ট, মানে আপনাকে লেনে রাখবে 60 km/h উপরে গেলে, 80 km/h উপরে গেলে লেন চেঞ্জ করলে ভাইব্রেশন দিবে। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, মানে সামনে গাড়ির স্পিডের সাথে সে মানানসই করে একটা স্পিড সেট করে দিলে ওই স্পিডে চলবে। ডান দিকে গাড়ি আছে, এটা মিররে দেখিয়ে দিচ্ছে ব্লাইন্ড স্পট অ্যাসিস্টে। আমরা এখন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা একটু ট্রাই করব। আর একটা গাড়ি রিভিউ করার সময় ড্রাইভিং পার্টটা তখনই ভালো করে বোঝা যাবে যদি গাড়িটা আপনারা হাই স্পিডে চালান, লাইক 100-র উপরে। ক্রুজ কন্ট্রোল অন, ক্রুজ কন্ট্রোল সেট,
45 কিলোমিটার/আওয়ারে সেট করলাম ক্রুজ কন্ট্রোলটা। সামনের গাড়ি যদি ব্রেক করে তাহলে সেও ব্রেক করবে। 60-র উপরে গেলে লেন কিপ অ্যাসিস্টটা কাজ করে। এখন 45 কিলোমিটার/আওয়ার আছে, আমি হাত দিয়ে স্পিডটা বাড়াবো 45 থেকে। আমি স্পিডটা, এই যে গাড়ি নিজে নিজে ব্রেক করছে কারণ সামনের সিএনজিটা একটু স্পিড স্লো করেছে। হাত দিয়ে স্পিড বাড়াচ্ছি, কমাচ্ছি, কিন্তু অ্যাডাপটিভ দেখে সামনের সিএনজিটা 50-তে আছে দেখে আমার স্পিড 60 কিন্তু 50-তেই রেখেছে এবং ব্রেক করছে। যত স্পিড কমছে গাড়ি নিজে নিজে ব্রেক করছে। ওকে, এখন আবার স্পিড বাড়ছে কারণ সামনে গাড়ির স্পিড বাড়ানো, আর সামনে কিছু নেই, তো আমার স্পিড 60-তে সেট করা, 60-তে আছে। জাস্ট বাংলাদেশ থিংস, জোর করে রিক্সা এক সাইড থেকে আরেক সাইডে নিবে। সামনে হাইন্ডাইটা আমার স্পিডের থেকে একটু কমে আছে, 60 কমে, তাই স্পিডটা অটোমেটিক কমে আসলো। এই দিনের বেলাও হেডস আপ ডিসপ্লেটার ক্ল্যারিটি খুবই ভালো, মানে আজকে অনেক সানলাইট কিন্তু আমার হেডস আপ ডিসপ্লে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না। আর যখন গাড়ি স্পিড স্লো করছে একটা ইয়েলো ইন্ডিকেটর দিয়ে দেখিয়ে দিচ্ছে। বেসিক্যালি এই গাড়িটা হাভাল একটু বেশি ভালো বানিয়ে ফেলেছে, আমি বলবো কেন। ক্রুজ কন্ট্রোল তো দেখালাম, ক্রুজ কন্ট্রোল অফ করে দেই। এই গাড়ির যে ডিসিটি গিয়ার বক্স, ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, এটা গেট ট্র্যাক আপনারা মনে করতে পারবেন টয়োটা সুপ্রা, টয়োটা অ্যারিস্টোতে ফার্স্ট এসেছিল, টপ অফ দ্য লাইন গিয়ার বক্সেস। আর এটা হচ্ছে ওয়েট ক্লাচ গিয়ার বক্স। সো এইখানে আগের হাভাল H2 যেগুলা, ওগুলাতে ডুয়েল ক্লাচ গিয়ার বক্স ড্রাই ছিল, যে কারণে প্রবলেম হতো। এটা ওয়েট ক্লাচ দেখে ওই প্রবলেম বা রিলায়েবিলিটি ইস্যুসটা চলে গিয়েছে। এখন আমরা 60-র উপরে আছি, 60-র উপরে থাকলে লেনে অ্যাসিস্ট করবে। সাইডে একটা গাড়ি আছে, গাড়িটা চলে গেলে আমি দেখাবো। আমরা এখনো ক্রুজ কন্ট্রোলে আছি। এইবার আপনারা দেখেন গাড়ি লেনে থাকবে নিজের মতো। আই হোপ সো, ইয়েস। সাইডে ব্যারিকেড আছে, মেরে দিতে পারতো, বাট লেনে নিয়ে আসছে গাড়ি নিজেকে নিজে। এখানে ব্রেক অ্যাসিস্টটা কন্ট্রোল করার জন্য একদম স্টিয়ারিং এ একটা বাটন দিয়ে দিয়েছে, মানে কোন ডিস্টেন্স পর্যন্ত আপনারা ব্রেক অ্যাসিস্ট চান, একদম কাছাকাছি না একদম দূরে থেকে, এটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, হুইচ ইজ ভেরি নাইস। কারণ বাংলাদেশে এই ফিচারটা অ্যাকচুয়ালি দরকার, মানে কত ডিস্টেন্সে আই ক্যান অ্যাডজাস্ট দ্য ব্রেক অ্যাসিস্ট। আবার লেন কিপ অ্যাসিস্টটা দেখাই, তো আমি লেন থেকে বাইরে যেতে চাইলেও গাড়ি আমাকে লেনে নিয়ে আসছে। আই এম নট টাচিং দ্য স্টিয়ারিং। Do not try this on your own. This is a safety feature. আমি রিভিউর কারণে দেখাচ্ছি, আমি অবশ্যই বলবো এটা নিজে নিজে ট্রাই করবেন না। এখন দেখেন গাড়ি টার্নিংও নিচ্ছে নিজে নিজে, আর লেনের রাস্তায় মার্কিং থাকা লাগবে এটা করার জন্য। I am not doing anything. 60 নিচে নেমে গেলে এটা কাজ করে না। We are showing this on a starting car in Haval. মানে এটা একদম ওদের স্টার্টিং গাড়ি, এত ফিচার্স। এই গাড়ির ব্যাপারে খারাপ বলতে হলে আমার নিট পিক করে খারাপ বলা লাগবে। নিট পিক করে খারাপ হয়, আমি একটা কথা বলি আপনাদের, এই যে স্টিয়ারিংটা, এটা টেলিস্কোপিক না। ক্যান ইউ বিলিভ দিস? এটা হাভালের ডিজাইন ওভারসাইট, মানে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে, টেলিস্কোপিক না। আমার জন্য খুব দরকার, বিকজ আমার ড্রাইভিং পজিশন এরকম, স্টিয়ারিং সামনে থাকা লাগে, কারণ গাড়ি চালানোর সময় হাতটা একটু বেন্ড থাকা লাগে, অ্যান্ড 9 and 3 o'clock স্টিয়ারিং ধরা লাগে। বাট এটা উপর নিচে হয়, সামনে পিছিয়ে যায় না, ইটস নট টেলিস্কোপিক। আর হাভালের মালিক, অনেক ব্র্যান্ডই এখন বাংলাদেশে আছে, কিন্তু সব ব্র্যান্ডের মালিকরা এনথুজিয়াস্ট না তাদের ব্র্যান্ড নিয়ে। মানে অফিসে লোকজন রেখে দেয়, সিইও রেখে দেয়, তারা কোম্পানি চালায়। বাট হাভালের মালিক এত প্যাশনেট, সে রিভিউ করার এক সপ্তাহ আগে সে গাড়িগুলো আমাকে দিয়ে চালিয়েছে, অ্যান্ড সে বলেছে আপনি প্রবলেম খুঁজে বের করেন, আপনি যদি প্রবলেম পান তাহলে আমাকে বলেন। তো নিট পিক করে আমার প্রবলেম বের করতে হয়েছে, বাট গাড়িগুলি অ্যাকচুয়ালি ফ্ললেস। আরেকটা ইন্টেরিয়রের ছোট শর্টকামিং, নাথিং বিগ, হচ্ছে এই রুম লাইটগুলা ইন্ডিভিজুয়ালি জ্বালানো যায় না, একসাথে জ্বালাতে হয়। মানে আমি কি বললাম, মানে জিনিসগুলা একদম নিট পিক করে বের করতে হচ্ছে। তো অ্যাডভান্স সেফটি ফিচারগুলো তো দেখলেন। ব্রেক অ্যাসিস্ট আমি ট্রাই করলাম না, কারণ আমার কলিজায় কুলাচ্ছে না। রেঞ্জ ওভার ইভোকের মতো যদি আরেকটা কিছু হয়ে যায়, তো ব্রেক অ্যাসিস্টটাও ট্রাই করে দেখাতাম। বাট ডেফিনেটলি সব কাজ করে। লেন ডিপার্চারে ভুল হলে অলরেডি দেখাচ্ছে যে গাড়ি ভুল হচ্ছে, আর এইটির উপরে এই যে ট্রেনটা ভাইব্রেট করে লেন থেকে চেঞ্জ করলে। আমরা বাংলাদেশে লেন মেনটেন করি না, কিন্তু যারা করতেও চাই তারাও করতে পারি না, কারণ আশেপাশে কেউ করে না। তো
ট্রাফিক প্রোটোকল সবকিছু ফলো করে চলা উচিত। আমি একটু গাড়িটা জোরে চালিয়ে দেখবো হ্যান্ডলিং কেমন অন বেঞ্চ। হ্যান্ডলিং ভালো হওয়ার কথা। ও বাই দ্য ওয়ে, এই গাড়িতে 4 ডিস্ক ব্রেকস, সো এই জিনিসটা খুবই ভালো। আর ইন্টেরিয়র ফিট এন্ড ফিনিশ টপ নচ। মানে এই ড্যাশবোর্ডের অ্যাস্থেটিক যে ফিলিংটা, মানে ভালো লাগার যে ব্যাপারটা, এটা অসাধারণ এই ক্লাসের গাড়ির জন্য। মানে বিন্দু মাত্র বডি রোল নেই, বাট ওয়াও, যেটাই যাচ্ছে ওয়াও। হাভালের গাড়ি চালিয়ে, হাভালের গাড়িগুলো প্রথম থেকে চালানোর জন্য ভালো। লাইক ওদের পরের জেনারেশন যেগুলো হাভাল H6 ছিল, H9, যেগুলো রিভিউ আমি কক্সবাজারে করেছি, দুইটা গাড়ি চালিয়ে খুব ভালো ছিল। H2টা ভালো ছিল না, বাট এই জোলিয়নে এসে they've changed the game, they've just picked it up. Unbelievable, amazing what they made. এটা একটা এন্ট্রি লেভেল গাড়ি, এটা এত ভালো হওয়ার কথা না, এত ফিচার থাকার কথা না, কিভাবে সম্ভব? আনবিলিভেবল। সানগ্লাস হোল্ডারটা এখানে আছে, দেখতেই পাচ্ছেন। আর প্যানোরামিক রুফ ইজ এ নাইস টাচ। ট্রাফিকে পড়লাম। ও ট্রাফিকে পড়েছে যেহেতু, আরেকটা ছোট কমপ্লেন যেটা আমি খুঁজে বের করেছি হচ্ছে, গাড়ি স্পোর্ট মোডে দিতে হলে স্ক্রিনটা এই সাইড থেকে এনে এখানে স্পোর্টে যে স্পোর্ট মোডে দিতে হয়। সো এটা একটু আমার কাছে একটু নিটপিক করা কমপ্লেন, নাথিং বিগ। কারণ অন্য অন্য গাড়িতে ইউজুয়ালি স্পোর্ট মোড হাতে নাগালেই থাকে, আর স্ক্রিনটা এই কর্নার থেকে আনতে হয়, তো এই কর্নার থেকে না আনলে স্ক্রিনটা আসে না। একদম কর্নারে যে এমন করতে হয় তারপরে আসে। তো গাড়িটা এখন স্পোর্ট মোডে দিব, দেখাচ্ছিলাম। এখানে স্নোফিল্ড, ইকোনমি আর স্ট্যান্ডার্ড আছে। স্নোফিল্ড বাংলাদেশ তো প্রযোজ্য না, তা আপনারা সমুদ্র সৈকতে বালিতে নামালে ইউজ করতে পারেন। হাই স্পিড কেপেবিলিটি অ্যান্ড কর্নারিং অফ দিস কার। এই যে লেনে ফেরত নিয়ে আসতেছে, আমি তো জোরে চালাবো এখন, ডোন্ট ব্রিং মি ব্যাক টু দ্য লেন। This is high speed maneuverability of a Haval Jolion at 100 plus. This is the brake. একটু বেশি ভালো বানিয়ে ফেলেছেন না ফর আ চাইনিজ কার। সেকেন্ডলি, আগের জেনারেশনের হাভালগুলা মিক্স এন্ড ম্যাচ ছিল, বাট এখন এদের এই মিনিমালিস্টিক ডিজাইনে ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন, নিজেদের একটা আইডেন্টিটি হয়ে গিয়েছে। আর আই এম শিওর এই গাড়িতে যত ফিচার আছে এবং যেভাবে সুন্দরভাবে কাজ করে, this car will be a hit for the Bangladesh market. I'm telling you, don't take my word for it. আপনারা যে নিজেরা টেস্ট ড্রাইভ করে দেখেন। দেখি লেনে থাকে নাকি, দেখি লেনে থাকে নাকি। এই যে গাড়ি নিজে নিজে লেনে চলে আসে। ডু নট ট্রাই দিস অন ইউর ওন। এটা 60-র উপরে হলে কাজ করে, আমি জাস্ট রিভিউ পারপাসে করছি, এবং সারাক্ষণ দেখাচ্ছে এর দ্য ডিসপ্লেতে স্টিয়ারিংটা ধরতে, একটা পয়েন্টে কাজ করবে না। এই যে এখন সে বলছে স্টিয়ারিং ধরে আমি কাজ করবো না, এন্ড সে কাজ করছে না, মাইন্ড করেছে। হাভাল মাইন্ড করে। ভেরি নাইস, হাই স্পিড স্টেবিলিটি খুবই ভালো, ওভারঅল গ্রেট ভেহিকল। এই গাড়ির ব্যাক ক্যামেরা হচ্ছে একটা 4K টেলিভিশন, এবং নট অনলি দ্যাট, এই গাড়ির ব্যাক ক্যামেরা আপনারা সব সাইড থেকে দেখতে পারবেন। গাড়িটা হাইপার ইম্পোজ করে দেখায় গাড়ির পজিশন কোথায়। মানে দামি দামি ব্র্যান্ডের গাড়িতেও ব্যাক ক্যামেরা এত ভালো না, নট ইভেন ইন মাই পোর্শ টাইকান, বেশি ভালো, আনবিলিভেবল। এন্ড দেন এখানে আপনারা এটা ওয়াইড স্ক্রিন করতে পারবেন, ওয়াইড স্ক্রিন অফ করলে লাইন অফ করতে পারবেন, স্টিয়ারিং এর সাথে লাইন গাড়ি কোথায় যে প্লেস হবে। এবং নট অনলি দ্যাট, হাভাল বলেছে সফটওয়্যার আপডেটে গাড়িতে অটো পার্ক চলে আসবে। ট্রাই দ্যাট, অটো পার্ক চলে আসবে। এন্ড দেন এটা হচ্ছে টায়ারের ট্র্যাক, টায়ার কোথায় গিয়ে পড়বে এক্স্যাক্টলি সেটাও দেখিয়ে দিচ্ছে। মানে আনবিলিভেবল, দিস ইজ হাভাল। তো আমরা ফার্স্ট ইমপ্রেশন নিব এখন হচ্ছে টার্বোটা কি স্পুল করে নাকি ঠিক মতো, যেহেতু 1500 সিসি গাড়ি, 148 হর্স পাওয়ার, 220 নিউটন মিটারস অফ টর্ক, আর ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। সো ইনিশিয়ালি টার্বো ল্যাগটা অল্প একটু থাকে, এটা সব গাড়িতেই থাকবে, এটা কমফোর্ট ফ্যাক্টরের জন্য। কারণ যদি টার্বো বুস্ট করে সাথে সাথে একটা ধাক্কা দিবে, যেহেতু বাতাসটা এনে ইঞ্জিনে ঢুকে কম্বাস্টনটা হয়ে পাওয়ারটা পায়, হঠাৎ করে একটা ধাক্কা দিবে। সো আপনি ইয়াং হলেও আপনার বাবা মা এই ধাক্কা দেওয়ার ফিলিংটা পছন্দ করবে না। তো যখন ড্রাইভার চালাবে, ও
ও তো ড্রাইভাররা তো ইউজুয়ালি থ্রটল জোরে জোরে দেয়, তখন যদি টার্বোর সাথে সাথে কিক করে কমফোর্ট ফ্যাক্টরটা কিন্তু পাবে না। তো ওইটা একটা ফ্যাক্টর। বাট হাভাল H2 তে যেই ল্যাগ ছিল, টার্বো ল্যাগ, ওইটা এই গাড়িতে নেই। সো ওই হাভাল H2 টার্বো ল্যাগ খুবই বাজে টার্বো ল্যাগ ছিল, ওইটা এই গাড়িতে একদমই নেই। এইটা এতটা আমি আপনাদের ভাউচ করে বলতে পারবো। আমরা স্পোর্ট মোডে দেই, স্পোর্ট মোডটা আনা একটু ডিফিকাল্ট ফ্রম দ্য সাইড, বাট এনে নিলাম, খুব একটা ডিফিকাল্টও না। অ্যান্ড স্পোর্ট মোডে টার্বো ল্যাগ গন, দ্য প্রবলেম ইজ ফিক্সড। এটা হচ্ছে 1.5 লিটার VVTi টার্বো। VVT is variable valve timing. I is for intelligence or injection. এক একটা ব্র্যান্ড একভাবে ইউজ করে টার্মটা বা টার্মিনোলজিটা। For a 1.5 liter car, the pickup, the acceleration, braking, very good. But আমি হাই স্পিডে একটা ডাউনশিফট করব, গাড়িটা দিল না, কারণ গিয়ারবক্সের ক্ষতি হবে। একটু স্পিড কমে ডাউনশিফট করি, ফার্স্ট গিয়ার এখন দিল, and first to second, seamless, third, fourth. স্পিরিটেড ড্রাইভিং এর জন্য গিয়ারবক্স বেশ ভালো, বাট নট অ্যাজ গুড এজ পারফরমেন্স কার্স। কিপ ইন মাইন্ড এটা একটা 35 লাখ টাকার গাড়ি, সো ওইভাবে ফিট অ্যান্ড ফিনিশ অফ দ্য ইন্টেরিয়ার আর চালানোর ফিল অনেক ভালো। টার্নিং রেডিয়াস ফার্স্ট লেন টু সেকেন্ড লেন অ্যাভারেজ, নট গ্রেট, বাট উই ক্যান লিভ উইথ ইট। ম্যাক্সিমাম এসএভি টার্নিং রেডিয়াস এইটা। আপনারা যদি ম্যানুমেটিক ছাড়া শিফট করেন, দ্য শিফটস আর ভেরি স্মুথ অ্যান্ড ভেরি ফাস্ট। হাতে শিফট করলে ইটস এ বিট স্লো অ্যান্ড ট্রিকি অ্যাট টাইমস, বাট ওভারঅল অ্যাক্সেলারেশন, ব্রেকিং, ড্রাইভিং ফিল বেশ ভালো, বেশ ভালো এই ক্যাটাগরি গাড়ির জন্য। কোনো কিছু চায়নায় বানানো হলে আমরা একটু বুড়ো কুচকাই, মোবাইল হলেই বুড়ো কুচকাই। আগে যখন স্যামসাং এর ফোন আসতো, মেড ইন কোরিয়া দেখে সবাই কিনতাম। মেড ইন চায়না স্যামসাং ফোনও কিন্তু এখন আমরা কিনি, মেড ইন বাংলাদেশ স্যামসাং ফোন কিনি। সো গাড়ির ক্ষেত্রে কেন আমরা বুড়ো কুচকাই? কারণ আমাদের মেন্টালিটি হচ্ছে আমরা জাপানিজ গাড়ি ইউজ করে করে অভ্যাস, এবং জাপানিজ গাড়ির বিল কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আর এই ভিডিওতে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে গাড়ি চাইনিজ হলেও ওরা অনেক দূরপাল্লার চিন্তাধারা নিয়ে মার্কেটে এসেছে এখন, যে গাড়িগুলো আসলেই ভালো করতে হবে অ্যান্ড গাড়িগুলার মার্কেট শেয়ার পাওয়া দরকার। ইনফ্যাক্ট চাইনিজ গাড়ির সেল বাংলাদেশে এখন বর্তমানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মানুষ রিকন্ডিশন গাড়ি কিনাই বন্ধ করে দিয়েছে অলমোস্ট। আমাকে বিশ্বাস করেন, আমি জানি, কারণ আমি নিজে রিকন্ডিশন গাড়ি সেল করি। আমি যতই রিভিউ করি, এটা পেইড রিভিউ হোক, আনপেইড রিভিউ হোক, কারণ ড্রিভেন তো সস্তা না, রাইট? এতগুলা লোক এখানে দাঁড়ানো ক্যামেরার পিছনে তো টাকা দিতে হয়। তো যতই পেইড রিভিউ করি, আমি অলওয়েজ অনেস্ট রিভিউ দিই। আইড্রাইভে অনেস্ট রিভিউ দিলে কেটে দিত, কিন্তু আইড্রাইভে হাভাল H9 এপিসোডে হাভালের মালিক আজাহার ভাই নিজে বলেছে যে আপনি গাড়ি নিয়ে পানিতে নামেন, আপনি গাড়ি নিয়ে যা ইচ্ছা করেন, এই গাড়ি ওখান থেকে বের হয়ে আসবে। এবং এক্স্যাক্টলি আমি জাফলংয়ে পানির মাঝখান দিয়ে হাভাল H9 চালিয়েছি, এটা ভিডিওতে আছে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। হাভাল H9 এর বিল কোয়ালিটি এতই ভালো ছিল। এই গাড়িও কোনো ক্ষেত্রে কম না, কোনো অংশ বিশেষে কম না। 3 বছর ওয়ারেন্টি তো আছেই। স্টার্টিং প্রাইস 29,99,000 টাকা, এবং অপশনস আর গ্রেডের উপর ডিপেন্ড করে প্রাইসটা 34 লাখ টাকা পর্যন্ত যায়। 3 বছর ওয়ারেন্টি আছে, গাড়িতে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে। ওয়ারেন্টিটা তখনই কাজে দিবে যখন এই সেন্সরগুলো নষ্ট হবে, ওনারা বাধ্য এটা ফ্রি রিপ্লেস করে দেওয়া, এবং 70,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টিটা ভ্যালিড। আশা করি এই এপিসোডের রিভিউটা আপনাদের ভালো লেগেছে। যদি সব রিভিউ বাংলায় চান কমেন্টে করবেন, যদি বাংলিশে চান ওইটাও কমেন্টে করবেন। ভালো থাকবেন, রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন, ড্রিভেন দেখবেন, শেয়ার করবেন, ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রামে ফলো করবেন, ফেসবুকে লাইক